বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচন কিভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। আজ ঐক্যমতের ভিত্তিতে আমরা যেভাবে জুলাই জাতীয় সনদ করলাম, তেমনি আপনারা রাজনৈতিক নেতারা বসে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিন কিভাবে নির্বাচন করবেন। নির্বাচন কি পিআর পদ্ধতিতে করবেন নাকি যেভাবে আছে তেমনি করবেন? তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাব। এত কিছু করে লাভটা কি হলো? রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে ডক্টর ইউনূসের এই আহ্বান। এরপর জানাবো কেন জুলাই সনদে সই করেনি, ব্যাখ্যা দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐক্যমত কমিশনের আয়োজনে শুক্রবার জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হয়েছে। সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও 4টি বাম সংগঠন ছাড়া সব রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে সই করেছে। তবে এনসিপি কি কারণে সই করেনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন নাহিদ ইসলাম। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা। 2024 সালের গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি অথবা আহত ব্যক্তিদের মৃত্যু। আহত ব্যক্তিদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবারের পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা এবং আহত ব্যক্তিদের জন্য আইনি সহায়তায় সব দাবি পূর্ণাঙ্গভাবে জুলাই সনদে উল্লেখ ও বাস্তবায়নের বিষয়টি জানানোর জন্য জুলাইয়ের যোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা। জানাবো মিরপুরে পুড়ে যা গুদামে বিষাক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইডের মাত্রা প্রাণঘাতী পর্যায়ে পৌঁছে গেছে। হাইড্রোজেন সালফাইড 100 ppm থাকলেই মানুষ মারা যায়, সেখানে 149 ppm ছড়িয়ে পড়েছে। আশপাশে প্রায় 150 থেকে 300 মিটার এলাকায় মানুষকে সরিয়ে নেওয়া উচিত। আর বাতাস যেদিকে যাচ্ছে সেদিকের প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত এলাকা খালি রাখতে হবে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। এবং সর্বশেষ জানাবো আফগানিস্তানের কান্দাহারে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা, নিহত 40। এবার পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিমান হামলা চালিয়েছে। আজ হামলায় 40 জন নিহত ও আহত হয়েছে আরও অন্তত 179 জন। নিহতদের মধ্যে রয়েছে পাকতিকা প্রদেশের উরগুন জেলার 3 ক্রিকেটারও রয়েছেন। এরা হলেন কবির, সিবকাতুল্লাহ এবং হারুন। কান্দাহারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কলিমুল্লাহ জুবাইর আগা আফগান জানিয়েছেন, হতাহতের সবাই বেসামরিক এবং মৃতদের মধ্যে নারী ও শিশু সংখ্যা সবথেকে বেশি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেই দেশের নাম লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচন কিভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। আজ ঐক্যমতের ভিত্তিতে আমরা যেভাবে জুলাই জাতীয় সনদ করলাম, তেমনি আপনারা রাজনৈতিক নেতারা বসে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাব। এত কিছু করে লাভটা কি হলো বলে রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি। ডক্টর ইউনূস বলেন,
আজ আমরা যে ঐক্যের সুর বাজিয়েছি সেই ঐক্যের সুর নিয়েই নির্বাচনের দিকে যেতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে ঐক্য যেন বজায় থাকে। ডক্টর ইউনূস বলেছেন, এই সনদের মাধ্যমে আমরা একটা বড় কাজ করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতা এলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না, মানুষের যা ইচ্ছে তাই করতে পারত। এখন আমরা সভ্যতায় এলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ বিস্মিত চোখে আমাদের দিকে তাকিয়ে থাকবে। কাজেই সেটা এখন আমাদের পরবর্তী জীবন, এই সনদ পরবর্তী জীবনে আমরা কিভাবে সনদ গঠন করব এবং আমাদের জীবন গঠন করব সেসব বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আপনারা যদি আমাদেরকে বাধা দেন, কাজ করতে যদি সমস্যা সৃষ্টি করেন, তাহলে আমরা এতদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করলাম, যেভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন করলাম, তাহলে আমার এত পরিশ্রমের মানে কি? আপনারা যদি নিজেদের মতো আগের সিস্টেমে সেভাবে নির্বাচন করতে চান, তাহলে তো আর বিষয়টি হলো না। তাহলে আমি বা কেন দায়িত্ব গ্রহণ করলাম এবং আপনাদের কথা মতো তখন কেন আমি বাংলাদেশে এসে এই ভাঙাচোরা অর্থনীতি রাষ্ট্রটির দায়িত্ব গ্রহণ করলাম? এখন আপনারা যা শুরু করেছেন, এ বিষয়টি আসলে দেশের মানুষের কল্যাণে কোনো ভূমিকা রাখবে না। তাই আপনাদের বলবো, আপনারা দয়া করে এইসব বিষয়গুলো মাথায় নিয়ে আপনারা কাজ করুন। তা না হলে আগামীতে বাংলাদেশের ভাগ্যে আরও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। কেন জুলাই সনদে সই করেনি, ব্যাখ্যা দিল এনসিপি। জাতীয় ঐক্যমত কমিশনের আয়োজনে শুক্রবার জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হয়েছে। সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও 4টি বাম সংগঠন ছাড়া সব রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে সই করেছেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রধান শরিক দল এনসিপি বলেছে, সনদের আইনি ভিত্তি ছাড়া এর সই শুধু আনুষ্ঠানিকতা। এ নিয়ে আজ রাত 10:30টার পর ফেসবুক পোস্টে সনদে সই না করার ব্যাখ্যা দেয় দলটি। এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া ওই ব্যাখ্যায় বলা হয়, এনসিপি বলেছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট বা বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর সনদে সই করবে। কারণ এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না। এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর। এ কারণে এই সনদের সুস্পষ্ট আইনি এবং সাংবিধানিক ভিত্তি থাকতে হবে। এনসিপি মনে করে রাজনৈতিক দলগুলো দীর্ঘ 1 বছর ঐক্যমত্য কমিশনের সঙ্গে কাজ করে জুলাই সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে একমত হয়েছে। জুলাই সনদ আদেশ, গণভোট, সংবিধানের মৌলিক পরিবর্তনের সক্ষমতা, সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন আগামী সংসদ অর্থাৎ দ্বৈত ভূমিকা, এই প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন হবে। এই ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে, অথচ সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ নাই। এনসিপি মনে করে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ ছাড়া সনদে স্বাক্ষর করা জনগণের সাথে প্রতারণার শামিল। কারণ অতীতে রাজনৈতিক দলগুলো নিজেদের করা প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে। জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি। 2024 সালের গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবারের পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা এবং আহত ব্যক্তিদের জন্য আইনি সহায়তা, এসব দাবি কিভাবে পূর্ণাঙ্গভাবে জুলাই সনদে উল্লেখ এবং বাস্তবায়নের বিষয়টি যুক্ত না হয়, নতুন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধারা। শুক্রবার 17 অক্টোবর জুলাই যোদ্ধা সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এই ঘটনায় প্রতিবাদে 3 দফা দাবি বাস্তবায়নে আগামী রোববার 19 অক্টোবর দেশের প্রতিটি জেলায় দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত 3 ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। সৌরভ আরও বলেন, আমরা হামলার শিকার হয়েছি, আমাদের উপর হওয়া হামলার প্রতিবাদ এবং আমাদের 3 দফা দাবি বাস্তবায়নের জন্য দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রতিটি জেলা সহ
শহরে মহাসড়কে অবরোধ পালিত হবে। অবরোধে জুলাই আহতদের সঙ্গে সাধারণ জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যদি আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি না পাই, ভবিষ্যতে এই রাষ্ট্রে আর বিপ্লবের জন্ম হবে না। 3 দফা দাবি উল্লেখ করে তিনি বলেন, জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, আহত ও পঙ্গুত্বকারীদের বীর মর্যাদা দিয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা এবং আহতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত হামলা ও হয়রানি বন্ধ রাখা, দায়মুক্তি ও সুরক্ষা আইনের ব্যবস্থা করতে হবে। সরকার এইভাবে যদি না চলে তাহলে ভবিষ্যতে আর কোনোদিন বিপ্লবের জন্মই হবে না। মিরপুরে পুড়ে যাওয়া গুদামে বিষাক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইডের মাত্রা প্রাণঘাতী পর্যায়ে। রাজধানীর মিরপুরে শিয়ালবাড়ি এলাকায় আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদামের ভেতরে প্রাণঘাতী মাত্রায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট বিকেলে গুদামের ভেতরে গ্যাসটির ঘনত্ব পাউডার পাওয়া গেছে 149 ppm, যা মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বোম ডিসপোজাল ইউনিটের দলনেতা সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, হাইড্রোজেন সালফাইড 100 ppm থাকলে একজন মানুষ তাৎক্ষণিকভাবে অচেতন হয়ে মারা যেতে পারেন যদি তিনি সুরক্ষা সরঞ্জাম ছাড়া ভেতরে প্রবেশ করেন। তিনি আরও বলেন, গতকাল গুদামের ভেতরে এই গ্যাসের মাত্রা ছিল 20 BPM এর বেশি। আস্তা বেড়ে 149 ppm এ পৌঁছেছে। বাইরে গ্যাসের ঘনত্ব বিপজ্জনক 70 থেকে 80 ppm এর মতো। এছাড়াও আজ গুদামের ভেতরে কার্বন মনোঅক্সাইড শনাক্ত হয়েছে, যার মাত্রা ছিল 3 ppm। মাহমুদুজ্জামান আরও বলেন, এটা সাধারণভাবে কোনো আগুন নয়, কেমিক্যালের আগুন। আশপাশে অনেক বিষাক্ত উপাদান বাতাসে ছড়িয়ে পড়েছে। অন্তত 150 থেকে 300 মিটার এলাকায় মানুষকে সরিয়ে নেওয়া উচিত। আর বাতাসের দিক যেদিকে যাচ্ছে সেদিকে 1.5 কিলোমিটার পর্যন্ত এলাকা খালি রাখতে হবে। গুদামের ভেতরে এখনও অনেক রাসায়নিক বস্তা পড়ে আছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি ঘটনাস্থলের আশপাশে মানুষ যেন না যেতে পারে এজন্য অনুরোধ করেন, কারণ উৎসুক জনতা ও নিহত স্বজনদের ভিড়ের ফলে আরও বিপজ্জনক আশঙ্কা তৈরি হচ্ছে। বোম ডিসপোজাল ইউনিট জানায়, হাইড্রোজেন সালফাইড একটি অত্যন্ত বিষাক্ত ও দাহ্য গ্যাসীয় পদার্থ। এর উপস্থিতি 100 ppm ছাড়ালে তাৎক্ষণিকভাবে মানুষের মৃত্যু হতে পারে। তাই আশপাশে যারা রয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে।